গল্প তিলপড়ি লেখনীতে কথা চৌধুরী পর্ব 13। একরাশ বিরক্তি নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে এলাম ওয়াশরুমে যাওয়ার কথা বলে। আর কিছুক্ষণ থাকলে হয়তো ফুয়াদ আমাকে পাগল বানিয়ে ছাড়ত। বুঝতে পারছি না ফুয়াদের মাথায় এসব বিয়ের বোধ কে ঢুকিয়েছে। আর ফুয়াদ বলছে অনন্যাকে বিয়ে করবে, কিন্তু কে যে অনন্যা সেটাই তো বুঝতে পারছি না। ভাবছি আর ধীর পায়ে ক্যাম্পাসের মাঠ ধরে হাঁটছি। হঠাৎ ফোন বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি মা কল করেছে। রিসিভ করে বললাম, হ্যাঁ বলো মা। আমি তোর খালামণির বাসায় আছি, ক্লাস শেষ করে এখানে চলে আসিস। ঠিক আছে। আমার ক্লাস এখন শেষ, কিন্তু রফিকুল স্যারের সাথে একবার দেখা করতে হবে। স্যারের সন্ধান পেতে এখন হাঁটতে শুরু করলাম। ঘণ্টাখানেক স্যারের সাথে একটা প্রজেক্ট নিয়ে আলাপ করার পর এবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তপ্ত দুপুরের উষ্ণ বাতাসে বেশ লাগছে বাইক চালাতে। গান টান খুবই একটা শোনা হয় না, তবে এই মুহূর্তে নিজেরই গাইতে ইচ্ছে করছে। সময় ব্যয় না করে আমার বেসুরো গলায় সুর দিলাম গানে। কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে কত শোভা চারিপাশে। শাকে শাকে পাখি ডাকে কত শোভা চারিপাশে। কি আনন্দ আকাশে বাতাসে। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে এখন ভাবছি, দরজা কি তিলপরি খুলবে? না, সব সময় ও কেন খুলবে? আমার ভাবনার মাঝে হঠাৎ করে দরজা খুলে গেল, আর আমার চোখ জোড়াও বড় বড় হয়ে গেল তিলপরিকে দেখে। পরনে নীল রঙের থ্রি পিস আর আদো ভেজা অগোছালো চুলে আমি যেন সত্যি কোনো এক পরীকে দেখছি। মায়াবী চোখে বেশি আছে আমার প্রতি জমানো একরাশ রাগ, আর মুখে রয়েছে অসংখ্য তিলকে সঙ্গী করে বিরক্তিকর ছাপ। এসবের তুচ্ছ জিনিস ওকে এত সুন্দর লাগতে পারে আমার জানা ছিল না। ওর ভাবনার বিভোর হয়ে নিজের অজান্তেই বলে উঠলাম, তোকে আজকে খুব সুন্দর লাগছে। এত সুন্দর করে আজ অবধি কারোর প্রশংসা করিনি। মনে হয়েছিল আমার প্রশংসায় মুগ্ধ হয়ে হালকা লজ্জামাখা হাসিতে মত্ত হবে তিলপরি। চোখ জোড়া নামিয়ে অগোছালো চুলগুলো কানে গুজে দিতে দিতে জিজ্ঞেস করবে, সত্যি? কিন্তু সেটা না করে কপট রাগ নিয়ে আমায় জিজ্ঞেস করলো, ফাজলামো করছেন আমার সাথে, নাকি উল্টো পাল্টা কিছু খেয়ে এসেছেন? অবশ্য নতুন করে কি খাবেন, আপনি তো খাওয়ার মাঝে থাকেন সর্বদা। এর তিক্ত কথায় আমার ভাবনায় ছেদ পড়তে মনটা খারাপ হয়ে গেল। দুঃখী দুঃখী মুখ করে বললাম, তোকে ভালো কিছু বললেও এমন করিস, আবার খারাপ কিছু বললেও? খালামণিকে বল তোকে বেশি করে চিনি গুড় খাওয়াতে, এতে যদি কথাবার্তায় একটু মিষ্টতা আসে। আমাকে হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট, আপনি বলতে চান আমার কথাতে তো? আহারে আমার মিষ্টিওয়ালা, ভবিষ্যতে যদি এমন সব উদ্ভট কথাবার্তা বলেন তাহলে প্রমাণসহ খালামণির কাছে নালিশ করব। হাত বাজ করে রাগী ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, কি বলবি বল বল, আমিও শুনি আমার নামে তুই কি বলবি। আর প্রমাণ? কিসের প্রমাণ? আমি কি চুরি করেছি নাকি ডাকাতি করেছি? আমার প্রশ্নে তিলপরি চুপসে গেলেও শীতল কণ্ঠে বলল, এর চেয়েও বড় কিছু করেছেন। আপনি কাউকে খুন করেছেন, তবে তার প্রাণকে নয় মনকে খুন করেছেন। আপনি তো একটা খুনি, হ্যাঁ অনেক বড় মাপের খুনি আপনি। কি বলছিস তুই এসব? আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেতে চাইলে আমি ডাকতে লাগলাম, তিলপরি দাঁড়া বলছি। শুনল না আমার কথা, ছুটে পালিয়ে গেল মেয়েটা। আমি ঘরে ঢুকে মা আর খালামণিকে খুঁজতে লাগলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম খালামণির রুমে। আমাকে দেখে মা জিজ্ঞেস করলো, খাবি এখন নাকি পরে? এখনই খাবি, খুব ক্ষুধা লেগেছে। খালামণি পাশ থেকে বলল, ঠিক আছে তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। আমি কথামণিকে বলছি খাবার দিতে। মা তো ওর সাথে কথা কাটাকাটি করলাম, এখন আবার ও খাবার দিবে, বিষয়টা ভালো লাগছে না বলে আমি খালামণিকে বললাম, টেবিলে সব থাকলে আমি নিজে নিয়ে খেতে পারবো খালামণি। কী যে বলিস তুই বাবা, নিজে নিয়ে কেন খাবি? তুই যা, আমি ওকে পাঠাচ্ছি। আমি আর কথা বাড়ালাম না, হয়তো সেক্ষেত্রে বেয়াদবি হতে পারে। নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এসে ফ্রেশ হয়ে নিলাম। ডাইনিং রুমে পা রাখতে দেখি মুখখানা গম্ভীর করে তিলপরি আমার জন্য খাবার সাজিয়ে রাখছে। আমি চেয়ার টেনে বসে ওকে জিজ্ঞেস করলাম, খেয়েছিস? উত্তর না দিয়ে আমাকে কেবল খাবার দিয়ে যাচ্ছে। আমি আবার জিজ্ঞেস করলাম, খেয়েছিস নাকি দুপুরে? বলবো না কেন? না খাইনি। তাহলে আমার সাথে খেয়ে নে। খাবো না কেন? প্লেট নিয়ে এসে বসছি। বারবার মানা করে আবার উত্তর দিচ্ছে,
খুব অদ্ভুত লাগছে বিষয়গুলো, কিন্তু আমি ওকে কিছু না বলে খাওয়ায় মন দিলাম। তিলপুরিও খাবার নিয়ে বসে পড়ল। আমি খাওয়ার ফাঁকে ওকে একজন জোর দেখে নিলাম। আধা বোঝা চুলগুলো এখন খোপা করে কাঠি গুজে রেখেছে, এভাবে বেশ লাগছে। ইদানিং আমার কি হয়েছে বুঝতে পারছি না। ওকে যেই অবস্থায় দেখি না কেন আমার কেবল তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এই রোগের নামটা খুঁজে বের করতে হবে, সাথে চিকিৎসারও খোঁজ করতে হবে, নয়তো তিলপরি ভাববে আমি ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছি, গলায় কাটা বিঁধবে। আমাকে না দেখে খাওয়ার মন দিন। মাথা নুইয়ে বাত নাড়াচাড়া করতে করতে বেশ শান্ত গলায় আমাকে অপমান করে ফেলল। আমি তো বাকরুদ্ধ হয়ে বসে বসে ভাবতে লাগলাম, আমার মনের কথা এই মেয়ে কী করে বুঝলো, কী করে জানলো যে আমি এটাই ভাবছিলাম। ফেস রিডিং করতে জানে নাকি? আমি জবাব দিলাম না বলে ও চোখ তুলে তাকালো, ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি? মুখের খাবারটুকু কোনো রকমে গিলে জবাব দিলাম, কিছু না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার খাওয়া শেষ, আপনার কি আরও কিছু লাগবে? না, ঠিক আছে। এই বলে তিলপরে চলে গেল। আমি এবার একা একা বসে বাকি খাবারটুকু শেষ করতে লাগলাম। মনে মনে অবশ্য ভাবতে লাগলাম, সব কিছুতেই এমন প্রেম প্রেম আর ভালোবাসা ভালোবাসা অনুভব হচ্ছে কেন? মনে হচ্ছে ভালোবাসাটা আমাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু আমি তাকে ঠিক ধরতে পারছি না, হয়তো ধরতে চাইছি না। বিকেল 5টা, ড্রয়িং রুমে মা আর খালামণির মাঝে চলছে আমাকে নিয়ে তর্ক বিতর্ক। খালামণি বলছে আমার বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা একদম সঠিক, আর মা বলছেন এখানে থাকলে হয়তো ভালো হতো, যেহেতু আমি ওনাদের একমাত্র সন্তান। সোফার এক কোনায় ফোন হাতে বসে এক কান দিয়ে এসব ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছি। কতক্ষণ আর এসব শুনবো? তাই খুব আস্তে করে উঠে দাঁড়ালাম পালাবার তালে, কিন্তু উঠে দাঁড়াতে মা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? ইতস্তত করে বললাম, একটু প্রত্যয় রুমে। কপট রাগ নিয়ে মা এবার খালামণিকে বলল, দেখেছিস, বিদেশে না যাওয়ার কথা বললেই এমন পালিয়ে পালিয়ে বেড়ায়। আমার কথা তো শুনতেই চায় না, সবসময় নিজের মর্জিতে চলে। কত বলি যে বিয়ে করে নে, একা বাড়িতে আমার ভালো লাগে না। একটা মেয়ে থাকলে কি আর এতটা একা একা লাগে? মা আবার ইমোশনাল হতে চললো, বিদায় আমি বললাম, মা, আমি তো বিয়ে করতে মানা করেছি না, কিন্তু আগে আমি প্রতিষ্ঠিত হতে চাই। আমাকে সায় দিয়ে খালামণি বলল, এটাই তো উচিত। প্রতিষ্ঠিত না হয়ে কি করে বউ আর সংসার সামলাবে? প্রতি উত্তরে মা বলল, মিরাজের বাবার কি কম আছে? বাপের ব্যবসায় সামলালেই তো উপসে পড়বে খেতে। কিন্তু আপা, মার খালামণির তর্ক বিতর্কে আবার শুরু হয়েছে। কারোর আমার দিকে কোনো নজর নেই, তাই সুযোগটা কাজে লাগিয়ে আমি চলে এলাম পড়তে রুমে। কয়েকদিন ধরে খুব ব্যস্ত সময় পার করছি। বিদেশ যাবো বলে কত যে ছোটাছুটি করতে হচ্ছে, কত খোঁজখবর যে নিতে হচ্ছে আল্লাহ মালুম। এইমাত্র বাসায় এলাম, ক্লান্ত লাগছে বলে ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে দিলাম। ডান হাতটা কপালে রেখে চোখ বুজে দিলে 1-2 মিনিট পরে ফোনটা বেজে উঠলো। চোখ বুজে পকেট থেকে ফোন বের করলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি তিলপুরি কল। ওর কল দেখে আমি দৌড়মোড় করে শোয়া থেকে উঠে বসলাম। অবাক খুশি হয়ে কল রিসিভ করে বললাম, হ্যালো। ব্যস্ত কি? না, বল। আপনি সত্যি বিদেশ চলে যাবেন? হ্যাঁ, কিন্তু তুই কেন জিজ্ঞেস করছিস? সে কৈফিয়ত আপনাকে দিতে হবে? বিদেশ চলে যাবেন অথচ আমাকে একবারও জানালেন না কেন? আমি কি এতটাই জঘন্য, এতটা খারাপ আমি যে আমাকে বলেননি? নাকি আপনার বউ আমাকে জানাতে নিষেধ করেছে? হঠাৎ এমন রাগ করার কারণটা ঠিক বুঝলাম না, কিন্তু বউ শব্দটায় আমার মাথা বিগড়ে গেল। তাই আমি রাগ নিয়ে বললাম, চুপ, একদম চুপ। সমস্যা কি তোর? বলিনি বলে কি তোর জানার বাকি আছে? আর বউ না তোর মাতা, আমার বউ থাকলেই বা তোর কি? এমন ভাব করছিস যেন তোর চেয়ে বেশি তোর সতীনকে নিয়ে ভাবি। অতিমাত্রায় রাগের দরুন কী সব বলছি নিজেও জানি না, কিন্তু কথাটা বলার পর হুঁশ হতেই মনে মনে বলে উঠলাম, সি, কি বলছি আমি এসব। কয়েক সেকেন্ড আমি চুপ করে রইলাম, সাথে তিলপুরিও। আমি তো উল্টাপাল্টা বলে চুপ করে আছি, কিন্তু তিলপুরি শান্ত কেন? ওর রাগ করার কথা, অনেক রাগ। পরিস্থিতি সামলা দিতে শান্ত গলায় ওকে ডাকলাম, তিলপুরি, প্লিজ রাগ করিস না, বউ তো দূর কাউকে ভালোবাসি না। তুই বউ বউ করলে মাথা ঠিক থাকে না, প্লিজ রাগ করিস না। খুব নিচু স্বরে তিলপুরি বলল, না, রাগ করিনি। রাগ করার জন্য অধিকার লাগে, কিন্তু আমার তো সেটাও নেই।
প্রতিদিন 1-2 বার করে বাসায় আসেন, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল আপনার কোনো পাত্তা নেই। তাই কল করেছিলাম। এখন আমি রাখছি। ওই শোন, রাগ না করলে কাঁদছিস কেন? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।